ওয়েলকাম টু মাই ফিজিওলজি টিউটোরিয়াল। আমি ডাক্তার হাসানাত। আজকে আমি কথা বলবো ইনক্রিটিন হরমোন এবং তার ইনক্রিটিন ইফেক্ট নিয়ে। ওকে, সো আমরা যখন খাবার খাই তখন যে ব্লাডে গ্লুকোজ বাড়ে এবং এই গ্লুকোজ কিন্তু প্যানক্রিয়াটিক বিটা সেলকে স্টিমুলেট করে ইনসুলিন সিক্রেশন বাড়ায়। শুধু তাই নয়, আমাদের বডি কিন্তু আগে থেকেই প্রস্তুতি নিতে শুরু করে ইনসুলিন নিঃসরণের জন্য। এখন কথা হচ্ছে, প্যানক্রিয়াসে এই আগাম বার্তাটা কে পৌঁছে দেয় যে ইনসুলিন সিক্রেশন করতে হবে? এই আগাম বার্তাটা পৌঁছে দেয় হচ্ছে ইনক্রিটিন হরমোন। তাহলে জেনে নেই সেই ইনক্রিটিন হরমোনগুলো কারা। এরা হচ্ছে গাট ওয়াল থেকে নিঃসৃত লোকাল হরমোনস অফ জিআইটি। আমরা জানি মেইন ইম্পর্টেন্ট যদি দুটো ইনক্রিটিন হরমোনের নাম আমরা বলি তাহলে GLP-1 অ্যাগনিস্ট, যেটাকে আমরা বলি গ্লুকাগন লাইক পেপটাইড, আর একটা কি জিআইপি, এটা হচ্ছে গ্লুকোজ ডিপেন্ডেন্ট ইনসুলিনোট্রপিক হরমোন, তাই তো? তাহলে এই ইনক্রিটিন হরমোন কি করে? প্যানক্রিয়াটিক বিটা সেলকে স্টিমুলেট করে ইনসুলিন সিক্রেশনটাকে ইনক্রিজ করে বা বাড়ায় দেয়। এটাকে বলে ইনক্রিমেন্টাল ইনক্রিজ অফ ইনসুলিন সিক্রেশন, মানে অগমেন্টেশন করে। গ্লুকোজ তো বিটা সেলকে স্টিমুলেট করে ইনসুলিন সিক্রেশন করাচ্ছে, এর সাথে আরও অ্যাডিশনাল কি করছে, এই ইনক্রিটিন হরমোনগুলো বিটা সেলকে স্টিমুলেট করে আরও কিছু ইনসুলিন সিক্রেশনটাকে বাড়িয়ে দিচ্ছে। এই জন্য বলছে ইনক্রিমেন্টাল ইনক্রিজ অফ ইনসুলিন সিক্রেশন, বা আরও সহজ ভাষায় বলে ইনসুলিন সিক্রেশনটাকে এটা আরও অগমেন্ট করছে, তাই না? যে কারণে কিন্তু আমরা যদি ওরালি গ্লুকোজ খাই তাহলে যে পরিমাণ ইনসুলিন সিক্রেশন হবে, ইনসুলিন সিক্রেশন বাড়বে। সেই একই পরিমাণ গ্লুকোজ যদি আমরা ইন্ট্রাভেনাস রুটে নেই তাহলে দেখা যাচ্ছে ইনসুলিন রেসপন্সটা কম হবে। ওকে, এই ইফেক্টটাকেই কিন্তু বলে ইনক্রিটিন ইফেক্ট। দেখা গেছে যে যারা টাইপ 2 ডায়াবেটিস মেলাইটাসের যে রোগীগুলো আছে এদের কিন্তু এই ইনক্রিটিন হরমোন রেসপন্সটা কমে যায়, যে কারণে কিন্তু ব্লাড সুগারটা বেড়ে যাচ্ছে। ওকে, এজন্য বর্তমানে আধুনিক ডায়াবেটিসের চিকিৎসায় কিন্তু ফিজিওলজির এই প্রিন্সিপালটাকে বেস করে কিছু ড্রাগ ইউজ করা হয়, যাদেরকে আমরা বলি ইনক্রিটিন ড্রাগস, যেমন সিটাগ্লিপটিন, ভিলডাগ্লিপটিন, তাই না? এই নামগুলো আমরা হয়তো অনেকে শুনে থাকবো। এরা আসলে কিছুই না, এরা হচ্ছে কিছু আছে DPP-4 ইনহিবিটর। DPP-4 হচ্ছে ডাইপেপটিডাইল পেপটাইডেস 4 এনজাইম ইনহিবিটর। এই এনজাইমের কাজ হচ্ছে এই ইনক্রিটিন হরমোনকে মেটাবোলাইজ করে ইনঅ্যাক্টিভ করে দেওয়া। তাহলে এই এনজাইমটাকে যদি আমরা ইনহিবিট করতে পারি তাহলে কি হবে? আমরা ইনক্রিটিন ইফেক্টটা ভালো পাবো। আর একটা হচ্ছে GLP-1 অ্যাগনিস্ট, যেটা GLP-1 এর মতো কাজ করবে, ইনক্রিটিন ইফেক্ট করবে, তাই না? তো এইটাকে আমরা আসলে বলা হচ্ছে ইনক্রিটিন ইফেক্ট। এই সাথে একটা জিনিস আমরা বলে দেই, একটা জিনিস আমি শেয়ার করতে চাই, এটা সামারি। সেটা হচ্ছে এই যে ইনক্রিটিন ইফেক্ট, যে গাট হরমোন, আমরা যখন খাবার খাই বা খাবারের জন্য প্রস্তুতি নিচ্ছি, খাবারের চিন্তা করছি, তখন থেকে কিন্তু গাট কি করে, নিউরো হরমোনাল রিফ্লেক্সের মাধ্যমে এই ইনক্রিটিন হরমোন সিক্রেশন শুরু করে দেয়। ওকে, লোকাল হরমোনস অফ জিআইটি, যেটা কিন্তু ইনসুলিন সিক্রেশন বাড়াচ্ছে। এখন আমি যদি খাবারের সময় মোবাইল দেখি, আমি যদি টিভির সামনে করে টিভি দেখতে দেখতে খাবার খাই, তাই না? সো আমি যদি ইন্টারনেট ব্রাউজ করতে থাকি তাহলে কি আমার এই যে স্বাভাবিক, তারপরে আমি যদি ভালো করে খাবারটাকে মাস্টিকেশন না করি তাহলে এই যে নিউরো হরমোনাল রিফ্লেক্স, এটা কি ভালোভাবে কাজ করবে? তাহলে ইনক্রিটিন হরমোনগুলো কি প্রপারলি সিক্রেশন হবে? তাহলে আমরা কি যে ইনক্রিটিন ইফেক্টটা পাবো না, যে কারণে কিন্তু খাবারের পরে গ্লুকোজ লেভেল বেড়ে যাবে। ওকে, এবং এইটা যদি আমরা দীর্ঘদিন যাবৎ এইভাবে চলতে থাকি তাহলে কিন্তু ডায়াবেটিস মেলাইটাস হওয়ার সমূহ সম্ভাবনা। ইদানিং দেখা যাচ্ছে কি, আগে আমরা কি মনে করতাম যে 30 বছর 35 বছরের পরে গিয়ে টাইপ 2 ডায়াবেটিস মেলাইটাস হচ্ছে, ঠিক না? এখন দেখা যাচ্ছে অল্প বয়সে টাইপ 2 ডায়াবেটিস মেলাইটাস হচ্ছে, তাই না? কারণ এই যে ছোট বাচ্চাগুলো ছোটবেলা থেকে কি করতেছে, মোবাইল দেখে দেখে ভাত খাচ্ছে, টিভি দেখে দেখে ভাত খাচ্ছে, খাবারের দিকে কোনো কনসেন্ট্রেশন নেই। তাহলে তাদের কি হচ্ছে, ছোটবেলা থেকে এই বদভ্যাসের কারণে এই যে নিউরো হরমোনাল রিফ্লেক্স, এটা কাজ করতেছে না করলে ধীরে ধীরে কি হচ্ছে, খাবারের পরে ব্লাড সুগার বেড়ে এইভাবে আলটিমেটলি তার ডায়াবেটিস
হওয়ার কিন্তু সম্ভাবনাটা বেড়ে যাচ্ছে। আশা করি সবাই বুঝতে পেরেছেন। ধন্যবাদ সবাইকে।